আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। জাভি আলোনসোর অধীনে রিয়াল মাদ্রিদ অলরেডি নতুন একটা ফেজ শুরু করেছে, যদিও টু আর্লি টু সে, এখনও অনেক সময় দরকার। তবে রিয়াল মাদ্রিদের জন্য ক্লাব বিশ্বকাপটা ভালো করা এজন্য দরকার যে তারা এই সিজনটা শেষ পর্যন্ত কোনো না কোনো একটা অ্যাচিভমেন্টের মাধ্যমে শেষ করতে চায়। যেহেতু ক্লাব বিশ্বকাপের কারণে সিজনটা এক্সটেন্ডেড হচ্ছে, রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে এই অপরচুনিটিটা সবচেয়ে বেশি কাজে লাগাতে যাচ্ছে এবং এটার সাথে আসলে একই পেজে বাকি বড় ক্লাবগুলো আছে কিনা সেটা নিয়ে প্রশ্নের সুযোগ আছে। তবে রিয়ালের জন্য এই টুর্নামেন্টে জেতাটা একটু বেশি দরকারি বলে অন্তত তাদের অ্যাপ্রোচে মনে হচ্ছে। প্রথম ম্যাচে আল হিলালের বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচে তারা একটা ভালোই জয় তুলে নিয়েছে, পাঁচুয়ার বিপক্ষে 3-1 ব্যবধানে জয়। তবে আজকের আলোচনার বিষয় মূলত এটা নয়। জাভি আলোনসো চ্যাম্পিয়ন মেন্টালিটি যার মধ্যে আছে, যাকে ভবিষ্যতের অন্যতম সেরা কোচ হিসেবে অনেকে দেখছেন, তিনি রিয়াল মাদ্রিদে আসলে অল্প অল্প করে কি পরিবর্তন আনবেন সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমত আরও একবার বলি, এখনই প্রত্যেকটা জিনিস যে একেবারে ভিজিবল হবে ব্যাপারটা এমন নয়। তবে আস্তে আস্তে সময়ের সাথে সাথে রিয়াল মাদ্রিদে এই পরিবর্তনগুলো আসবে। আমি যদি ডিফেন্স লাইন দিয়ে শুরু করি, রিয়াল মাদ্রিদ গত সিজনের ডিফেন্সিভ পারফরমেন্স, বা গত সিজন বলা উচিত নয়, চলতি সিজন যেহেতু বলছি, এই সিজনটাতে প্রায় প্রত্যেকটা টুর্নামেন্টে ডিফেন্সিভ অ্যাওয়ারনেসে একটা ঘাটতি থাকার কারণে ভুগেছে। এবং এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের ডিফেন্সে আপনি একটা পরিবর্তনের মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে হিউসেনের মতো ডিফেন্ডারকে আনা, তার বল প্লেয়িং অ্যাবিলিটি, অর্থাৎ বল পায়ে রেখে খেলার যে একটা অ্যাবিলিটি, লং পাস দেওয়ার যে অ্যাবিলিটি, সতীর্থকে বারবার খোঁজার যে অ্যাবিলিটি, এমন জিনিস কাজে লাগানো। রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনটাকে আপনি বল পায়ের স্কিলের দিক থেকে এই সিজনে বেটার একটা জায়গায় দেখবেন, বিশেষ করে এই কোচের অধীনে। এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে বড় একটা পরিবর্তন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে আসা উচিত। এবং এখানে টনি ক্রুজ যাওয়ার পর একটা বড় রকমের শূন্যতা আছে এবং সেই শূন্যতা দূর করার জন্য আসলে কে সবচেয়ে বড় পারফেক্ট উদাহরণ হতে পারেন সেটা অবশ্যই জাভি আলোনসো। টনি ক্রুজ, লুকা মডরিচ এমন টাইপের সুপারস্টার ফুটবলারদের রিপ্লেসমেন্ট খোঁজে এতটা সহজ নয়। তবে পৃথিবীর যদি অল্প হাতে গোনা কয়েকজন কোচ মিডফিল্ড সিস্টেমটা অনেক ভালোভাবে বোঝেন তার খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা থেকে, যেহেতু জাভি আলোনসো নিজেও অসাধারণ একজন মিডফিল্ডার ছিলেন, সেক্ষেত্রে আসলেই মিডফিল্ডে বড় রকমের ইমপ্রুভমেন্ট আসবে, এই জিনিসটা আমি আশা করছি। মিডফিল্ডে একটা স্ট্রাকচার তৈরি করা, সেখানে ইন্টেলিজেন্স তৈরি করা, যেটা কিছুটা হলে মিসিং ছিল, সেই জিনিসটা জাভি আলোনসোর একটা প্রায়োরিটি হওয়া উচিত। টনি ক্রুজ টাইপের ডিপ লাইং প্লে মেকার হয়তো বা স্ট্রেট ফরওয়ার্ড পাওয়া যাবে না, তবে তার সিস্টেমে সেটা দিন শেষে এখনকার মতো 4-3-3 বা এটার ভ্যারিয়েন্ট হোক, কিংবা সামনে তিনি 3-4-2-1 বা 3-4-3 এমন যে কোনো একটা সিস্টেমে চলে যান না কেন, দেখবেন সেখানে একটা পিভট রোল আছে। অনেকটা সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডারের মতো কোনো একজন প্লেয়ার এই রোলটা প্লে করেছেন। সামনে কামাভিঙ্গা, বিশেষ করে ফেদে ভালভার্দেকে আপনি এমন টাইপের একটা অ্যাঙ্কর রোলে দেখতে পারবেন। এখানে অবশ্যই ডিপ লাইং প্লেমেকার অনেকটা জাভি আলোনসো যেমন টাইপের প্রোফাইল ছিলেন, এমন একটা প্রোফাইল এই সিস্টেমে তার কোচিং দর্শনে অবশ্যই আসা উচিত। এখানে ফেদে ভালভার্দের দিকেও কিন্তু আমি আলাদা রকমের নজর রাখতে বলছি। আসলে একজন প্লেমেকার টাইপের প্রোফাইল রিয়াল মাদ্রিদের দরকার, যিনি কিনে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়রকে এন্ডলেস সাপ্লাই দেবেন। অধিকাংশ বল মিডফিল্ড বা ডিফেন্স লাইন থেকে লং পাসের মাধ্যমে কাউন্টার অ্যাটাকে আসতে হয় রিয়াল মাদ্রিদের, যেটা এই সিজনে দেখলাম। এটার পরিবর্তে আসলে এমন একজন প্লেমেকার যিনি কিনা চান্সেস ক্রিয়েট করতে পারেন, একজন খুবই ভালো মানের অ্যাটাকিং মিডফিল্ডার রিয়াল মাদ্রিদের দরকার। এবং এটার জন্য ফ্লোরিয়ান ভির্টসকে এখনও এই কোচ অনেক বেশি করে টার্গেট করছেন। সেটা যদি না হয় তাহলে বেলিংহাম এক্ষেত্রে আরও একটু অ্যাডভান্স রোলে এই ক্রিয়েটিভ অপশানটা পেতে পারেন। এই জিনিসটা ভুলে যাবেন না, তাদের কাছে কিন্তু ফ্রাঙ্কো মাস্তান্তুনো অপশন আছে এবং ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে নেওয়া হয়েছে কোচের পছন্দ থেকে এই অ্যাটাকিং মিডফিল্ডার রোলটা প্লে করার জন্য। আপনি পজিশন প্লাস প্রেসিংয়ের একটা অন্য রকমের ব্লেন্ড দেখতে পারবেন, অর্থাৎ কন্ট্রোল পজিশন বেস্ট বিল্ড আপ, নিজেদের পায়ে বল রেখে, যেটা রিয়াল মাদ্রিদের কাছে কিছুটা হলো আনলাইক। তবে একই সঙ্গে হাই প্রেসিং, অর্থাৎ প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়ার আরও বেশি প্রবণতা, এই জিনিসগুলো দেখা যেতে পারে। প্লেয়ার স্পেসিফিক এনহান্সমেন্ট সব মিলিয়ে মাদ্রিদ ডিএনএটা আরও একবার করে জাকিয়ে তোলা, এই জিনিসগুলো কিন্তু সবচেয়ে ক্রুশাল ফ্যাক্টর হবে। আমি আরও একবার ডিফেন্সে চলে যাই। 4 জনের ডিফেন্স লাইন নিয়ে যদিও রিয়াল মাদ্রিদ খেলছে, আপনি যদি ভবিষ্যতে 3 জন সেন্টার ব্যাকের ডিফেন্স লাইন দেখেন, সেখানেও খুব একটা অবাক হওয়ার ব্যাপার থাকবে না, যেহেতু ডান সাইডে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এবং অন্য ফ্ল্যাঙ্কের জন্য এমন টাইপের একটা প্ল্যান আসলে অ্যালোনসোর মধ্যে দেখা যাচ্ছে। সেহেতু 3 জনের ব্যাকলাইন নিয়ে রিয়াল মাদ্রিদ খেলতে পারে, একটা বড় পরিবর্তন আস্তে আস্তে করে আসবে এবং রিয়ালের জন্য এই ট্রানজিশনটা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। সামনে চ্যাম্পিয়ন্স লিগে আরও একটা কামব্যাকের জন্য রিয়াল মাদ্রিদ প্রসেসটা এখন থেকে শুরু করেছে এবং ক্লাব বিশ্বকাপে বাকি দলগুলোর তুলনায় রিয়াল মাদ্রিদের এই অ্যাপ্রোচটা দেখে মনে হচ্ছে যে আসলে তারা ট্রফিটাকে কিভাবে মূল্যায়ন করছে। রিয়াল মাদ্রিদের মেন্টালিটি আপনি দিন শেষে যে কোনো ক্লাবের ফ্যান হন না কেন মানতে বাধ্য হবেন, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগকে কেন্দ্র করে। ধন্যবাদ সবাইকে।